তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৬ ও ৭। সকালে আজ শুক্রবার, সবার ছুটির দিন। শুক্রবার আর শনিবার এই দুটো দিন সকলের ছুটি, তাই সকলেই বাসায়। শুধু হাসান খান ও ইমরান খান বাদে তারা কাজের জন্য দেশের বাইরে গিয়েছেন 15 দিনের জন্য। আজ ভোর 4টার দিকে ইমার্জেন্সিভাবে কাউকে বলেও যেতে পারেননি। তারা যাবার সময় অবশ্য দুজনেই তারার রুমে গিয়ে ঘুমন্ত তারার কপালে গালে স্নেহের পরশ এঁকে দিয়ে গিয়েছেন। আজ তারার কলেজ নেই বিধায় সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজ ছুটির দিন, পিয়ন্তি বেগমের খুন্তির হাত থেকে ছুটি তার, তাই সে বেঘুরে পড়ে পড়ে ঘুমাতে ব্যস্ত। কানাডা। আমি আজ রাতের ফ্লাইটে বাংলাদেশ যাচ্ছি। কি? তুর্যের সামনে দাঁড়িয়ে থাকা তার 4 ফ্রেন্ড নেহা, তাহসান ও আহিল, জয় কি বলে চিল্লিয়ে ওঠে। ওদের এমন চিল্লানি শুনে তুর্য চিল্লিয়ে বলে ওঠে, আস্তে চিল্লা, কানের পোকা বের করে ফেলবি নাকি? তুর্যের কথা শুনে তাহসান ঝাড়ি দিয়ে বলে ওঠে, এই চুপ থাক তুই, সকাল সকাল এমন হার্ট অ্যাটাক খবর দিলে তো চিল্লামই। পাশ থেকে নেহা বলে ওঠে, কেসটা কি দোস্ত? তুই সত্যিই কি দেশে যাবি নাকি আমাদের সাথে মজা করছিস? এবার নেহার কথা শুনে তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে, আমাকে দেখি কি মনে হয় আমি তোদের সাথে মজা করার জন্য সকাল সকাল আমার বাসায় তোদের ডেকেছি? তুর্যের কথা শুনে নেহা সহ সবাই শিওর হয় যে তুর্য মজা করছে না। পাশ থেকে আহিল ফোরন কেটে বলে ওঠে, তোর দ্বারা যে মজা করা সম্ভব না সেটা আমরা জানি, কারণ তোর মতো খারুশ বেড়া কোনোদিন মজাই করতে পারে না, বুঝছত? আহিলের কথা শুনে তুর্য তেতে বলে ওঠে, কি বললি তুই? তুর্যকে তেতে উঠতে দেখে আহিল সঙ্গে সঙ্গে ঢোক গিলে। সে তো ভুলেই গেছিল কার সামনে কি বলছে। আহিল কিছু বলতে নিবে তার আগে আহিলকে থামিয়ে দিয়ে জয় পাশ থেকে সিরিয়াস মুডে বলে ওঠে, মামা কাহিনী কি বলতো? হঠাৎ দেশে যাবি যে? গত 14 বছরে তো একবারও যাসনি, তাহলে হঠাৎ দেশে যাবার কাহিনী কি? জয়ের সিরিয়াস হওয়া প্রশ্নতে সকলেই এবার একটু সিরিয়াস হয়ে তাকায় তুর্যের দিকে তার উত্তর শোনার জন্য। তুর্য সোজা সাপটা উত্তর দিয়ে বলে ওঠে, তো আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? তুর্যের কথা শুনে তাহসান বলে ওঠে, তুই কি বাংলাদেশে বেড়াতে যাচ্ছিস? তুর্য হাতে ফোনটা নিয়ে টিপতে টিপতে রিল্যাক্স মোডে বলে ওঠে, না। তুর্যের কথা শুনে সকলেই অবাক হয়। নেহা পাশ থেকে অবাক কণ্ঠে বলে ওঠে, তাহলে? তুর্য আগের ন্যায় বলে ওঠে, একেবারের জন্য যাচ্ছি। তুর্যের কথা যেন সবার মাথায় বাজ পড়ার মতো মনে হলো। তাহসান তড়িঘড়ি করে বলে ওঠে, একেবারে যাবি মানে? তুই যদি একেবারেই যাবি তাহলে তুই এখানে বিজনেস কেন শুরু করেছিস? তোর পজিশন তুই এখন জানিস তুর্য। তুই মার্কেটে ঢোকার পর থেকে তুই ইতিমধ্যে কত ভালো নাম করে ফেলেছিস। তোর প্রোডাক্ট এখন কত কত দেশে যাচ্ছে। তোর নাম এখন যেই পজিশনে আছে আর কিছুদিনের ব্যবধানে সেটা সবার উঁচুতে চলে যাবে। তুই এত বড় একটা সুযোগ ছেড়ে দেশে চলে যাবি ভাবছিস? আই ওয়েন্ট ক্রেজি। তাহসানের কথা শেষ হলেই তুর্য এবার ফোন থেকে চোখ সরিয়ে সোজাসাপটা উত্তর দেয়, সো হোয়াট? তুর্যের গা ছাড়া কথা শুনে তাহসান সহ সকলের শরীরে ফসকা ফেলার মতো যেন মনে হচ্ছে। জয় পাশ থেকে চেঁচিয়ে বলে ওঠে, তো কি মানে? তুই জানিস তুই কি বলছিস তুর্য? তুই কত বড় একটা সুযোগ হাতছাড়া করছিস, তোর ধারণা আছে? তুর্য সকলের কথা শুনে বেশ বিরক্ত হয়। তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমার এতে কিছু যায় আসে না। আমি এটা শখের বশে নেমেছি, আমার পেশা হিসাবে থাকার জন্য নয়। আর এখানে তোরা আসিস, তোরা এটা সামলাবি। আমার অবর্তমানে এই তো তোরাই আমার বিজনেসটা দেখিস নাকি? আমি যে বিজনেসটাকে একেবারে ছেড়ে দিচ্ছি তেমনটা নয়। আমি দেশে গিয়ে আরও একটা কোম্পানি দিব। সমস্যা কি? আমার এখানকার কোম্পানি তোরা চালাবি আর বাংলাদেশেরটা আমি চালাবো। কোনো সমস্যা হলে আমি আসবো। একেবারে চলে যাচ্ছি তেমনটা নয়। আমার আসা যাওয়া চলবে বিজনেসের ক্ষেত্রে। আমার শুধু বিজনেসে নাম, শুধু একটা কারণে, আর কিছুই না। আমি নিজেকে কখনো সবার উপর দেখতে চাই না। আমার এই মুহূর্তে যেটুকু আছে সেটুকুই চলবে। আর এর চাইতেও আমার জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা আমার অর্জন করতে হবে। এই বিজনেসের চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে সেটা। সকলেই তুর্যের কথা মন দিয়ে শুনছিল। সকলেই বেশ বিরক্ত তুর্যের উপর। কিন্তু তুর্যের বলা শেষ কথাটা শুনে সবাই বেশ অবাক হয়। তাহসান অবাকের রেশ কেটে তুর্যকে প্রশ্ন করেই বসে, কি সেই মূল্যবান জিনিস শুনি, যার জন্য তুই তোর এত সুন্দর ক্যারিয়ারটাকে তার জন্য রিজেক্ট করছিস? তুর্য ও তাহসানের কথা শুনে এবার সোফা থেকে উঠে দাঁড়ায়।
ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলে ওঠে, সে শুধু আমার কেরিয়ার বা বিজনেসের চাইতে মূল্যবান নয়, সে আমার কাছে আমার চাইতেও বেশি মূল্যবান। আমি আমার বাবুয়ের জন্য সব কিছু করতে পারি। ওর আগে আর আমার কাছে কোনো কিছুই বড় না, আর না আমার এই ক্যারিয়ার। তাই আমাকে দেশে যেতেই হবে, আর আমার অবর্তমানে আমার এই বিজনেস তোদেরকেই সামলাতে হবে। তুর্যের কথায় সকলে অবাকের পর অবাক হচ্ছে। জয় পাশ থেকে কৌতূহল নিয়ে বলে ওঠে, এই তুই কি আবার দেশে গিয়ে বিয়ে টিয়ে করতে যাচ্ছিস নাকি রে? জয়ের কথা শুনে সকলেই তাকায় তুর্যের দিকে বাজ পাখির ন্যায়, যেন তারা চোখ সরালেই বড় কোনো কিছু মিস করে ফেলবে। তুর্য সোজাসাপটা বলে ওঠে, কেন, আমি কি বিয়ে করতে পারি না নাকি? আমি হিজড়া নাকি যে বিয়ে করতে পারবো না? সূর্যের এমন কথা শুনে সকলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। জয় বেচারা, সে তো অবাক, এই ছেলেকে কি প্রশ্ন করেছি আর এই ছেলে কি উত্তর দেয়। সূর্যের কথা শুনে জয় বলে ওঠে, আমি কি তোকে সেটা বলছি নাকি? তাহলে আমি তো শুধু জিজ্ঞেস করেছি তুই বিয়ে করবি নাকি। আমিও তো তারই উত্তর দিলাম। সূর্যের এমন কথা শুনে সব কটার ইচ্ছে করছে একে ধরে পাহাড়ের উপর থেকে টপ করে ফেলে দিতে। সূর্য এদের এক পর এক প্রশ্ন শুনে এবার বিরক্ত হয়ে বলে ওঠে, অনেক হয়েছে, এবার তোরা যা আমার বাসা থেকে। আমার যেটা বলার ছিল সেটা বলা হয়ে গেছে, এবার আমার বাসা থেকে বিদায় হ তোরা। বলেই সূর্য আর এক মুহূর্ত অপেক্ষা না করে উপরের দিকে হাঁটা দেয়। সূর্যের কথা শুনে জয় বলে ওঠে, দেখেছিস এ শালা কত বড় শয়তান, আমাদেরকে ডেকে আবার আমাদেরকেই বলছে চলে যেতে। মনে হয় আমরা তার বাড়ি থাকতে এসেছি, আমাদের মনে হয় ঘর বাড়ি নেই। জয়ের কথা শুনে আহিল বলে ওঠে, তাই দেখছি বেটা আসলে একটা খাচ্চর। জয় আর আহিল দুজনে মিলে তুর্যকে সাবান ছাড়া ধুচ্ছে আর নেহা সেটা শুনছে। অন্যদিকে তাহসান মন প্রাণ দিয়ে কিছু ভাবতে ব্যস্ত। জয় কথার মাঝে তাহসানের দিকে খেয়াল করতেই দেখতে পায় তাহসান চুপচাপ কিছু একটা ভাবছে। তা দেখে জয় বলে ওঠে, কিরে শালা, তুই আবার কি ভাবছিস? কথা শুনে তাহসান তার ভাবনা থেকে বেরিয়ে আসে, জয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবছি কার কথা বলছে, আর এই বাবুইটাই বা কে বুঝতে পারছি না, যার জন্য ও এত বড় সুযোগটা হাতছাড়া করছে। তাহসানের কথায় পাশ থেকে নেহা বলে ওঠে, তুই ঠিকই বলেছিস, আমিও সেটাই ভাবছি, কিন্তু ও যেভাবে ওর পার্সোনাল লাইফ হাইড করে রেখেছে যে বুঝতেও পারছি না। ওর সাথে আমার 14 বছরের বন্ধুত্ব, কিন্তু দেখ ও আমাদের সাথে তেমন কিছু শেয়ার করে না। নেহার কথায় সকলেই চুপ হয়ে যায়, সকলেই ভাবনায় ব্যস্ত। আহিল, জয়, তাহসান ও নেহা হচ্ছে তুর্যের বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তাদের বন্ধুত্বটা অনেক দিনের, বেশ লং টাইমের একটা ফ্রেন্ডশিপ। বিগত 14 বছর তারা একসাথে আছে। তার মধ্যে আহিল আর জয় তুর্যের কোম্পানিতে জব করে, আর তাহসান পেশায় একজন ডক্টর। তার বাবার আবার নিজের হসপিটাল আছে। আপাতত তাহসান সেটাই নিজে সামলাচ্ছে, আর নেহাও তুর্যের কোম্পানিতেই আছে। বাংলাদেশ বলতে বলতে গোটা একটা দিন কেটে যায় খানবাড়িতে আনন্দ উল্লাস করতে করতে। তার উপর তো আছে আমাদের তারার ননস্টপ বকবকানি, সাথে আবার লেজ হিসেবে আছে শ্রাবণ, মেঘ আর আকাশ, তার 3 চামচা। মিলেই তারা এক হলে আর কি লাগে, ওরা একাই 100। আর বাড়ির বড়রা, তাদের আর কি কাজ, তারা শুধু বসে বসে তারার পাগলামি দেখে, এছাড়া তাদের আর কিছুই করার নেই, কারণ তারাকে সামলানো তাদের কম্য নয়। তারা বিকেল 3টে অবধি ঘুমিয়ে ও এখন রাত 10টা বাজতে না বাজতে ঘুমিয়ে তলিয়ে গেছে। ভাগ্যিস আজমিরা বেগম তাকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছিল, না হলে এই মেয়ে না খেয়ে ঘুমাতো নির্ঘাত। তাজ বাহির থেকে এসে একবার তারার রুম হয়ে যায়, দরজা খুলতেই দেখতে পায় তার বোন ঘুমে তলিয়ে আছে। তারার রুম বরাবরই খোলা রাখা হয়, আর ঘরে ডিম লাইটটাও জ্বালিয়ে রাখা হয়, কারণ তারা অন্ধকারে ভয় পায়, যার কারণে সে লাইট আর দরজাটা খোলাই রাখে, যার দরুন তারা ঘুমিয়ে থাকলেও তার রুমে বাড়ির লোকেরা ঢুকতে পারে। তাজ বোনের দিকে একবার তাকায়, কি শান্ত হয়ে শুয়ে আছে, কে বলবে এই মেয়ে পুরো বাড়ি মাথায় করে রাখে সারাদিন। তাজ এগিয়ে যায় খাটের কাছে, তারার মাথার কাছে বসে কপালে একটা চুমু খায়, মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। বেশ কিছু সময় দু চোখ ভরে আদরের বোনকে দেখতে থাকে। তারার পাশে বেশ কিছু সময় বসে উঠে যায় তাজ, তারার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দেয় তারার শরীরে। তারপর যাবার সময় আরও একটা কপালে মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে চলে যায় দরজাটা চাপিয়ে। রাত 12টা। সূর্য ফ্লাইটে উঠেছে কিছু সময় হলো, ইতিমধ্যে তার ফ্লাইট ছেড়েও দিয়েছে।
যাবার সময় তার বন্ধুদের সাথে দেখা করতে ভোলেনি, তার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে সবটা বুঝিয়ে দিয়ে এসেছে। শুধু পালা বাংলাদেশে পৌঁছানো আর তার বাবুইকে দেখার। সূর্য সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়, মনে মনে বলে ওঠে, আমি আসছি বাবুই, 14 বছর পর তোর সাথে আবার আমার দেখা হবে বাবুই, আবার দেখা হবে। তোকে দেখার তৃষ্ণা এবার আমার মিটবে, তৈরি থাক, আমি আসছি। তোকে আমার দহনের আগুনেই পুড়িয়ে ছারখার করতে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র। বলেই তুর্য ঠোঁট বাঁকিয়ে হাসে। না! অন্ধকার রুমে হালকা আলোর মাঝখানে চিৎকার দিয়ে ওঠে 58 বছরের মধ্যে বয়স্ক এক লোক। তার এই চিৎকার যেন পুরো রুম কাঁপিয়ে তুলেছে। তার সামনে দাঁড়িয়ে আছে 10 জন লোক। সামনে ফ্লোরে পড়ে আছে অবহেলায় পড়ে থাকা একটি ফোন, যেটা এই মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। লোকটির চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তার পাশাপাশি প্রতিশোধের নেশা জেগে উঠেছে। লোকটি হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি তোকে ছাড়বো না এমকে, আমি তোকে ছাড়বো না। তুই আমার আদরের ছোট ভাইকে যেভাবে খুন করেছিস, তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দেব আমি তোকে, ভয়ঙ্কর মৃত্যু দিব। স্বজন হারানোর বেদনা আমি তোকে উপভোগ করাতেই চাই। তোকে আমি বোঝাতে চাই আপনজন হারানোর ব্যথা কি। আমার ভাইকে মেরে তুই ঠিক কাজ করিস নি এমকে। এবার দেখ এই জেনিফার কি করে। রাগে ক্ষোভে কথাগুলো বলে ওঠে জেনিফারের পাশ থেকে তার বিশ্বস্ত গার্ড ডন। বলে ওঠে, কিন্তু বস কি করে করব? আমরা ওই এমকের যেভাবে তার পার্সোনাল লাইফ হাইড করে রেখেছে, তার পরিবার কে কে আছে বা আদৌ তার পরিবার আছে কিনা সেটাই তো আমরা জানি না। ডনের কথাই যেন জেনিফারের গায়ে কাটার মতো ভিতল। সে বাস নেয় তাকালো ডনের দিকে। ডন ভয়ে চোখ নামিয়ে নেয়। জেনিফার হুঙ্কার দিয়ে বলে ওঠে, জানিস না তো কি হয়েছে, খুঁজে বের কর। আমি জানি না কিভাবে বের করবি, তবে আমার ওই এমকের পুরো ডিটেলস চাই। কোথা থেকে এসেছে, কোথায় তার বাড়ি, কি তার পরিচয়, তার পরিবারে কে কে আছে, তার সবচেয়ে বড় কথা ওই এমকের সবচেয়ে দুর্বল পয়েন্ট কি, সবটা আমার জানা চাই, সবটা। জেনিফারের কথা শুনে ডন মাথা নাড়িয়ে বলে ওঠে, ওকে স্যার। জেনিফার প্রতিশোধের নেশায় মেতে ওঠে। তার মনে জমে উঠেছে ভয়ঙ্কর রকমের প্রতিশোধ। আজ সকাল থেকে আকাশের অবস্থা অনেকটা খারাপ। অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। সকাল 9টা বাজলেও আকাশের অবস্থা দেখে মনে হয় সন্ধ্যা 6টা বাজে। চারপাশটা অন্ধকার হয়ে এসেছে। তারাকুঞ্জে বাড়ির সকলেই আজ বাসায়। তারা পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ির বউরা যে যার ঘরে, ছোটরা নিচে বসে গল্প করছে। তুর্য এখনও বাড়ি ফেরেনি। কাল রাত 3টার দিকে তার ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করে, কিন্তু তারাকুঞ্জতে না আসেনি। তার কারণ রাতে আসলে কারোর সাথে দেখা হবে না, আর এখন সকলেই ঘুমাচ্ছে, তাই ঠিক করে সকালেই যাবে তারাকুঞ্জে। তারপর একটা হোটেলে উঠে পড়ে। সকাল হতেই সে বেরিয়ে পড়ে তারাকুঞ্জের উদ্দেশ্যে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তা শুনে লাফ দিয়ে উঠে পড়ে তারা। বিছানায় বসে বেলকনির দিকে তাকায়। চারদিকটা কেমন অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়বে মনে হচ্ছে। হুট করেই তারার এতক্ষণের ভয় পাওয়া মনটা খুশিতে গদগদ হয়ে পড়ে। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে দৌড়ে কাভার্টের কাছে গিয়ে একটা সাদা রঙের লং স্কার্ট আর কোমর অবধি একটা আকাশি রঙের টপ নিয়ে দৌড়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। মিনিট 5 যেতে তারা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। বেলকনি দিয়ে দেখে ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করছে। তারা আর এক মুহূর্ত অপেক্ষা করে না, দৌড়ে নিচে চলে যায়। নিচে তাজ, লাবণ্য, মেঘা, আকাশ বসে আছে। তারাকে দৌড়ে নামতে দেখে আকাশ বলে ওঠে, আরে নাচনি বুড়ি, আস্তে নাম। কে শোনে কার কথা? তারা দৌড়ে নেমে আসে। ইতিমধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা লাগায় এক ছুটে বাহিরে বের হয়ে পড়ে। খোলা মাঠে যেতেই তার শরীর মুহূর্তে ভিজে যায়। চোখ বন্ধ করে 2 হাত মেলে দেয়, তার ঠোঁট বিশ্বজয়ের হাসি। কেউ কিছু বোঝার আগে তারা বেরিয়ে পড়ে। সকালে বুঝতেই তাজ তড়িঘড়ি করে দৌড়ে চলে যায় বাহিরে, সাথে মেঘা, লাবণ্য আর আকাশও। তাজ বাহিরে দৌড়ে গিয়ে তারার হাত খপ করে ধরে বলে ওঠে, কি করছিস কি বনু? অসুস্থ হয়ে পড়বি তো নাকি? চল এখনই রুমে চল। তাজের কথায় তারা চোখ খুলে বলে ওঠে, প্লিজ ভাইয়া, কিছু সময় বেশি ভিজবো না, প্লিজ ভাইয়া, প্লিজ। একদম না, তুমি এখনই আমার সাথে বাসার ভেতরে ঢুকবে। তারা এবার নেকা কান্না জুড়ে দিয়ে বলে ওঠে, একটু প্লিজ ভাইয়া। তাজ তারার কথা মানতে রাজি নয়। তারাও নাছর বান্দা, সে তো আজ ভিজবেই।
এক প্রকার জেদ করে বসে। এক সময় তাজ হার মানে সেও রাজি হয়ে যায় তারা জেদের কাছে। তারা খুশিতে ভাইকে জড়িয়ে ধরে দুগালে চুমু দেয়। তাজ তা দেখে মনে মনে হাসে। তারা ভিজতে ভিজতে চোখ যায় বাড়ির ভেতরের দিকে। আকাশ, মেঘা, লাবণ্য দাঁড়িয়ে আছে দরজার কাছে। তারা দৌড়ে ছুটে যায় তাদের কাছে, তাদের হাত ধরে টেনে নিয়ে আসে বাহিরে। সঙ্গে সঙ্গেই তারা কাক ভেজা হয়ে যায়। তবে তারাও আনন্দ শুরু করে তারার সাথে। বৃষ্টির মাঝে তাদের খিলখিল হাসির শব্দে চারপাশে মেতে উঠেছে। মেঘা তারাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, বৃষ্টি পড়ছে আর আমরা নাচবো না, তা কি হয়? কি বল, বাজাবো গান? মেঘার কথায় তারা লাফিয়ে বলে ওঠে, হ্যাঁ বাজা মেঘা আপু, আজ আমরা বৃষ্টিতে নাচবো। আর শোন, ওই যে ছামছাম হিন্দি গানটা আছে না, শ্রদ্ধার, ওই গানটা স্যার। মেঘা খুশি হয়ে বলে ওঠে, ওকে। বলেই মেঘা গান ছাড়ে। ছামছাম ছাম হিন্দি গানটা চলছে। তারা, মেঘা, লাবণ্য, আকাশ নাচা শুরু করে দিয়েছে। কারণে সকলেই বেশ ভালো নাচ পারে, যেন এক ডান্সার তারা। তাজ ভাই বোনের কাণ্ড দেখছে আর সবাই নাচতে ব্যস্ত। অন্যদিকে তারাকুঞ্জের সামনে এসে গাড়ি থামে তুর্যের। বাড়ির উপরে গেটের কাছে বড় বড় করে লেখা তারাকুঞ্জ। এক দৃষ্টিতে তাকায় সেই নামটির দিকে। এটা যে তার প্রিয়সীর নাম, তার একান্ত নারীটির নাম। তুর্য মুচকি হেসে তুর্যের গাড়িটি প্রবেশ করে তারাকুঞ্জের ভেতরে। তুর্যকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। তুর্য গাড়ি নিয়ে ভেতরে ঢুকতেই আর গাড়ি চালাতে পারে না। সামনেই তার চোখ আটকে যায়। চলন্ত গাড়িটি সেখানেই থামিয়ে দেয় সে। চোখের চশমাটা খুলে ফেলে তার সামনে সাদা স্কার্ট, আকাশি টপস পরিহিত নারী নাচছে। তার পুরো অঙ্গ ভিজিয়ে দিয়েছে বৃষ্টির পানিতে। পুরো দেহ জুড়ে বয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। মুখে তার সেই মন মাতানো হাসি, যা একবার কেউ দেখলে হাজারবার প্রেমে পড়তে বাধ্য। চোখ মুখে তার এক অদ্ভুত নেশা ছুটিয়ে পড়ছে। দৃষ্টি তার তারাতেই সীমাবদ্ধ। কত সময় যে সে তারাকেই আটকে ছিল কে জানে। পর মুহূর্তে ভালো করে খেয়াল করে দেখে তারার শরীরে কোনো ওড়না নেই। মুহূর্তেই এতক্ষণের সব ভালো লাগা উড়ে গেল। সূর্য গাড়ির ভিতর থেকে আশেপাশে তাকিয়ে দেখে গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তবে সব এখানে পুরুষ। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল তুর্যকে রাগানোর। তুর্যের চোয়াল শক্ত হয়ে আসে। তুর্য গাড়ির ড্রাইভিংয়ে জোরে এক ঘুষি দিয়ে রাগে কটমট করতে করতে বলে ওঠে, বেয়াদব মেয়ে কোথাকারের, ওড়না ছাড়া শরীর দেখে দেখে নাচছে। ইচ্ছে করছে কান বরাবর গিয়ে দেই। তোর এই কাজের জন্য তোকে যে কি ভোগ করতে হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। বলেই তুর্য রক্তলাল চোখে তাকিয়ে আছে তারার দিকে। তাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারার নাচ দেখছিল। হঠাৎ পাশ ফিরতেই দেখতে পায় গেইটের কাছে একটা গাড়ি। ভ্রুকুচকানো তাজ সেদিকে তাকিয়ে কৌতূহল নিয়ে বলে ওঠে, এটা আবার কার গাড়ি? দেখে তো আমাদের বাড়ির গাড়ি মনে হচ্ছে না। কে এলো দেখতে হচ্ছে তো। বলেই তাজ হাঁটা দেয় গাড়ির দিকে। গাড়ির সামনে গিয়ে গাড়ির জানালায় নক করে। তুর্য তারার দিকেই তাকিয়েছিল। হঠাৎ আওয়াজ পেতেই তাকায় সেদিকে। ভেতর থেকে দেখা যাচ্ছে বাহিরের লোকটিকে। তুর্য গাড়ির গ্লাসটা নামালো। তার নিচু হয়ে কে সেটা দেখার জন্য তাকাতেই তুর্যকে দেখে চমকায়। পর মুহূর্তেই খুশিতে বলে ওঠে, ব্রো তুমি এখানে? আমি ঠিক দেখছি তো? তাজের কথায় তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ আমি। কখন এলে? আর তুমি যে আসবে সেটা বললে না তো আমায়। আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সব বলবো পরে। আগে তোর আদরের বোনকে মুহূর্তে বাড়ির ভেতরে নিয়ে যা, না হলে আজ তোর বোনকে আমার মারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুর্যের এহেন কথায় তাজ ভ্রুকুচকে বলে ওঠে, কি হয়েছেটা কি ব্রো? এমন রেগে আছো যে? বনু কি কিছু করেছে? তাজের কথা শুনে তুর্য চোয়াল শক্ত করে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোকে যেটা বলছি সেটা কর তাজ, না হলে কিন্তু কি হবে কল্পনাও করতে পারবি না। তুর্যের কথায় ভয় পায় তাজ। বুঝতে পারে তার ভাই ভীষণ ক্ষিপ্ত। সে আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে চলে যায় তারাদের দিকে। তারা নাচছিল। এমন সময় তাজ এসে তারার হাত ধরে বলে ওঠে, অনেক হয়েছে, ঘরে চল। আর একটু দা ভাই। তাজ তহমকের সুরে বলে ওঠে, আমি যখন বলেছি এখনই যাবি মানে যাবি। বলেই তারাকে আর একটা কথা না বলতে দিয়ে তারাকে এক প্রকার টেনে নিয়ে যায় ভেতরে। পেছন পেছন মেঘা, আকাশ ও লাবণ্যরাও যায়। তুর্য গাড়িটা স্টার্ট দিয়ে একেবারে দরজার কাছে এনে থামায়। তাজ তারাকে রুমে দিয়ে এসে কেবলই নামে নিচে। মেঘা, লাবণ্য, আকাশ ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তাজ বলে ওঠে, দাঁড়িয়ে না থেকে যা গিয়ে ড্রেস চেঞ্জ কর, ঠান্ডা লেগে যাবে।
তাজের কথা মতো যেই সকালেই উপরে যেতে নিবে তখনই তুর্য বাড়ির ভেতর প্রবেশ করে। মেঘা এত বছর পর তুর্যকে দেখে ভাইয়া বলে দেয় এক চিৎকার। দৌড়ে গিয়ে ভেজা শরীরেই জড়িয়ে ধরে তুর্যকে। তুর্য হালকা মুচকি হেসে মাথায় হাত বুলায় মেঘার। মেঘার সাথে সাথে আকাশ লাবণ্য ভাইয়া বলে দৌড়ে এসে তুর্যকে একসাথে সবাই জড়িয়ে ধরে। তাজের ঠোঁটে হাসি লেগে আছে। মেঘা তুর্যকে ছেড়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, ভাইয়া তুমি এসেছ? আমার বিশ্বাসই হচ্ছে না। উফ, আমার যে কি আনন্দ লাগছে। বাড়ির সবাইকে দেখে পাগল হয়ে যাবে খুশিতে। দাঁড়াও, আমি ডাকছি। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না মেঘা, নিচ থেকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে থাকে বাড়ির 3 বউ, চাচা, বাবাকে। মেঘার চিল্লানি শুনে এক এক করে নেমে আসে সকলে। সিঁড়ির কাছে আসতেই তুর্যকে দেখে সকলেই অবাক। শারমিন বেগম ছেলেকে দেখে খুশিতে পাগল প্রায়। তিনি তড়িঘড়ি করে নেমে আসে। এত বছর পর মাকে সামনে দেখে তুর্যও বেশ খুশি। শারমিন বেগম দৌড়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। শারমিন বেগমের পেছন পেছন আজমিরা বেগম ও পিয়ন্তি বেগমও ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আজমিরা বেগমকে এক পাশে ও পিয়ন্তি বেগমকে এক পাশে, আর শারমিন বেগম মাঝখানে জড়িয়ে ধরে আছে তুর্য। এতদিন পর বাড়ির ছেলেকে পেয়ে পাগল প্রায় তারা। তুর্য এখন থেকে তাদের শান্ত করতে ব্যস্ত, কিন্তু তার 3 মাকে তো কাছে পেয়ে কেঁদেই যাচ্ছে খুশিতে। অনেক কষ্টে তুর্য সামলায় তাদের। এক এক করে হামিদ খান, তহিদ খান এসে জড়িয়ে ধরে তুর্যকে। তহিদ খান তুর্যের কাঁধে চাপড় মেরে বলে ওঠে, অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল। তহিদ খানের কথায় তুর্য মুচকি হেসে বলে ওঠে, আমাকে যে ফিরতেই হতো রোমিও। তা তুমি কেমন আছো শুনি? তহিদ খান হেসে উত্তর দেয়, এই তো যেমন দেখিচ্ছিস, খেয়ে দেয়ে ঘুমিয়ে বেশ দিব্যি আছি। তুর্য হাসে তহিদ খানের কথায়। তহিদ খান মানুষটা বড্ড মিশুক, আর হাসি খুশি প্রান্তর মনের ভিতর যে এত কষ্ট লুকিয়ে আছে সেটা কখনোই মানুষকে বুঝতেই দেয় না। তুর্য তহিদ খানকে যত দেখে তত অবাক হয়। এক নারীকে ভালোবেসে অর্ধেক জীবনে তার স্ত্রীই কাটিয়ে দিল। এমনও ভালোবাসা হয় বুঝি? তাই তো বাড়ির সকলে তাকে রোমিও বলে ডাকে। তহিদ খানকে দেখে তুর্য ভালোবাসতে শিখেছে। ইতিমধ্যে বাড়ির বউরা কাজে লেগে গেছে, বাড়ির ছেলে ফিরেছে বলে কথা। আয়োজন তো হওয়া চাই নাকি? তাজ তুর্যের কাছে গিয়ে বলে ওঠে, তোমার শরীর ভিজে গেছে ব্রো, এক কাজ করো, গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, তারপর নিচে এসে সকলের সাথে কথা বলো। তুর্য তাজের কথায় সায় জানায়। তাজ মেঘাদের দিকে তাকিয়ে বলে ওঠে, আর আপনারাও যান। তাজের ধমক শুনে তারা দৌড়ে চলে যায় নিজেদের ঘরে, আর তুর্য চলে যায় নিজের ঘরে। আজ তুর্যের ঘরের তালাটা খুলে দেওয়া হয়েছে। তালা খুলে রুমে প্রবেশ করতেই তুর্য অবাক। ঠিক যেমনটা রেখে গিয়েছিল রুমটা ঠিক তেমনটাই আছে, একটুও পরিবর্তন হয়নি। রুমটা দেখে মনে হচ্ছে প্রতিদিন রুমটা পরিষ্কার করানো হয়। পরিষ্কার দেখাবেই তো, প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগম প্রতিদিন নিয়ম করে রুমটা পরিষ্কার করায়। তুর্য কিছু সময় তার রুমে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর লাগেজটা বিছানায় উঠিয়ে একটা ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর অন্যদিকে তারা রুমে মুখ ফুলিয়ে বসে আছে, তার কারণ তাকে বৃষ্টিতে ভিজতে দেওয়া হয়নি। রাগে দরজায় আজ খিল দিয়ে বসে আছে, শরীরে চাদর জড়িয়ে। সে বিছানার মাঝখানটায় বসে আছে। সে জানেই না যে বাড়িতে তুর্য এসেছে, জানবেই বা কেমন করে? সে তো নিচেই যায়নি। তারা ধপ করে শুয়ে পড়ে রাগে অভিমানে তার ঘুম পাচ্ছে। এখন সে ঘুমালেই বাঁচে। বলতে দেরি আর তার ঘুমাতে দেরি নয়। বিছানায় গায়ে এলিয়ে দিতেই সে মিনিটের মধ্যে তলিয়ে পড়ে ঘুমে। এই মেয়ে যে কি করে এত ঘুমাতে পারে কে জানে। ঘুমালে তার দিন দুনিয়ার কোনো কিছুর হুঁশ থাকে না। তাকে তুলে নিয়ে গেলেও সে বলতে পারবে না যে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। এমন এক অবস্থা এই মেয়ের, বাবারে বাবা। ঘুমে তারা উঠে সন্ধ্যা 7টায়। এর মধ্যে অনেকবার অনেকে তাকে ডেকে গেছে, কিন্তু সে তো ঘুমাতে ব্যস্ত ছিল। তারার মাথা বেশ ব্যথা করছে, তার উপর বৃষ্টিতে ভিজেছে। তার আবার বৃষ্টির পানি সয় না, জ্বর আসতে পারে হয়তো মনে হচ্ছে। শরীরটা কেমন লাগছে। তারা ঘড়ির দিকে তাকায়, 7টা বাজে। তারা বিছানা ছেড়ে দাঁড়ায়। আজ আর ওয়াশরুমে যায় না সে। বেডের পাশ থেকে চশমাটা নিয়ে পরে নেয় চোখে। অমনি এলোমেলো হয়ে ডুলতে ডুলতে নিচে যেতে শুরু করে। নিচে রান্নাঘরে 3 বউ আর ড্রয়িং রুমে সকলেই বসে সোফায় গল্প করছে। তুর্য কিছু সময় আগেই নিচে এসেছে, তবে তাদের থেকে অনেকটা দূরে গিয়ে বসেছে। অফিস থেকে কল আসায় সেখান থেকে উঠে কিছুটা দূরে গিয়ে বসেছে, যার দরুন মানুষ ভালো করে খেয়াল না করলে তাকে দেখা যাবে না। তারা দুলতে দুলতে নিচে নামছে, সকলেই তাকায় তার দিকে।
সূর্য ফোনের থেকে চোখ সরিয়ে সিঁড়ির দিকে তাকাতে তার চোখ সেখানেই আটকে যায়। কালো ট্রাউজার, কফি কালারের ফুল হাতা টি শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে কিছুটা উঁচু করে কাঠি দিয়ে আটকানো, বেবি হেয়ারগুলো কপালে পড়ে আছে, দুপাশে হালকা করে থুতনি অবধি কাটা চুলগুলো সামনে পড়ে আছে, চোখে মোটা ফ্রেমের চশমা, আর সদ্য ঘুম থেকে উঠে আসা চোখ মুখ ফোলা। সব কিছুতে আটকে গেছে তুর্য, তবে বেশি সময় সে তাকায় না, চোখ নামিয়ে নেয় সেদিক থেকে। তারা হামিদ খানের পাশে এসে ধপ করে বসে পড়ে। হামিদ খানের কাঁধ মাথা রেখে দু পা উঠিয়ে বসে। হামিদ খান মেজির মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে দিতে থাকে। তারা হামিদ খানের কাঁধে মাথা রেখে অলস ভঙ্গিতে প্রিয়ন্তী বেগমকে ডেকে বলে ওঠে, আমার খিদে পেয়েছে।